ওখানে চলে গেছে আপনার। আচ্ছা আচ্ছা, ওখান থেকে এই মাইক্রো ফিল্মটা কপি করে পাঠিয়েছে ফান সরকার। এই যে এর থেকে 500 এর থেকে digital copy করে। ও আচ্ছা আচ্ছা, থেকে কপি করে তারপরে গাছের নিচুই বসে কিন্তু কৃত্তিবাস ওঝা রামায়ণ লিখেছিলেন বাংলা ভাষায়। মাইকেলটা নাম ভাবো হ্যাঁ, জটায়ু ছিল দশরথের বন্ধু, মানে রামচন্দ্রের পিতার বন্ধু, যার জন্য সেই অর্থে বৌমাকে যখন মনন করে নিয়ে যাচ্ছে, সেই যে ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় যা ইয়ে রয়েছে, সেই শ্বশুরমশাই হয়ে বৌমার সম্মান। শ্রীরাম, হর হর মহাদেব। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালোই আছেন। তো আমরা আজকে চলে এসেছি নদিয়ার ফুলিয়ায় সেই কৃত্তিবাস ওঝার ওখানে, যেখানে কিন্তু রামায়ণ লেখা হয়েছিল, বাংলা ভাষায় রামায়ণ লেখা হয়েছিল। আমরা এখন সেখানে এসে কিন্তু উপস্থিত হয়েছি। তো দেখাচ্ছি যেইখানে বসে কৃত্তিবাস ওঝা রামায়ণটি লিখেছিলেন। এই যে দেখুন, এই যে বট গাছটি, এই গাছের নিচুই বসেই কিন্তু কৃত্তিবাস ওঝা রামায়ণ লিখেছিলেন বাংলা ভাষায়। এই যে দেখুন জায়গাটা, আর দেখুন পুরো সাক্ষী হয়ে রয়েছে এই বটগাছটি। আর কৃত্তিবাসের স্মৃতি উপলক্ষে এখানে কিন্তু একটি হাই স্কুল রয়েছে। এই দেখুন কৃত্তিবাস ফুলিয়া কৃত্তিবাস স্মৃতি বিদ্যালয়, অনেক দূরে রয়েছে, নামটা দেখাতে পারছি না। আর এখানে রাম সীতার একটি মন্দির করেছে। এই দেখুন কৃত্তিবাস ওঝার একটি মূর্তি তৈরি করা রয়েছে। আর এখানে যে রাম সীতা লক্ষ্মণ এবং হনুমানের একটা মূর্তি তৈরি করা রয়েছে দেখুন। আর এই যে পাশে একটা কুয়া রয়েছে, এই কুয়োর থেকে জল টল খেতেন, তাই তো? হ্যাঁ, মহাকবি কৃত্তিবাস এই যে এখানে রয়েছে, মহাকবি কৃত্তিবাস এই পবিত্র স্থানে কুয়া খনন করেন। এই পবিত্র স্থানের ওপর আমাদের ধর্ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, কুয়োটা পরিষ্কারই আছে মনে হচ্ছে। কুয়োতে পানি আছে? আছে অনেক নিচুই। এই কুয়োটি নিজে তৈরি করেছিলেন? এই কুয়োর থেকে কিন্তু সেই সময় কল কিছু ছিল না, কুয়োর জল এবং গঙ্গার জল এসব তখন খাওয়া হতো আর কি। তো এই কুয়োটি তৈরি করেছিলেন জল খাওয়ার জন্য, এখান থেকে কিন্তু জল খেতেন এবং এইখানেই বসেই আবার রামায়ণ বাংলায় লিখেছিলেন। মানে অ্যাকচুয়ালি বাল্মীকি রামায়ণটি লেখেন, এটাকে পরে বাংলায় অনুবাদ করেছিলেন। তো এরপরে আমরা যাব এখানে যেই রামায়ণ লেখাটি যেখানে রয়েছে, তো সেই জায়গাটায় আমরা যাব। তো সেখানে গিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব যে এখনও যে তালপাতায় লেখা হয়েছিল এবং সেই সব বিষয় এবং রামায়ণ সংক্রান্ত বিষয় কিন্তু অনেক রয়েছে, সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। জয় শ্রীরাম বন্ধুরা। তো আমরা এখন আছি নদিয়ার ফুলিয়ায়, যেখানে বাংলা ভাষায় রামায়ণ লেখা হয়েছিল। তো কৃত্তিবাস ওঝা বাংলা ভাষায় রামায়ণটি লিখেছিলেন। তো এইখানে আমরা এখন আছি, এই মিউজিয়ামে সেটা রাখা হয়েছে এবং এই ফুলিয়ার এখানে কিন্তু লেখা হয়েছিল। কোথায় লেখা হয়েছিল সেগুলো আপনাকে দেখাবো। তো যে মিউজিয়ামটা আছে আমরা সেই মিউজিয়ামে এখন যাব। তো এই যে দেখতে পাচ্ছেন, এই মিউজিয়ামে কিন্তু রাখা আছে, সেই তালপাতায় তিনি লিখেছিলেন রামায়ণ বাংলা ভাষায়। তো সেটা কিন্তু এখানে রাখা আছে। তো আমরা সেটা গিয়ে দেখব। তালপাতায় যে লেখা ওটা কোন জায়গাটাই দেখবো? এইটা তালপাতার লেখা জিনিস পাবেন না ওনার, কারণ আসল জিনিস ফ্রান্সে চলে গেছে। ফ্রান্সে? এইখানে ওনার হাতের লেখা ডিজিটাল কপিগুলো আছে। ফ্রান্সে লিখে ফ্রান্স থেকে মাইক্রো ফিল্ম পাঠিয়েছে, ওখান থেকে 500 একটা কপি বার করা। আচ্ছা, আমাদের যে দেশে তো ওটা ফ্রান্সে এটা নিয়ে আসার কোনো ব্যবস্থা হয় না? হ্যাঁ, চেষ্টা তো করেছিল সরকার, কিন্তু এখনো পর্যন্ত সেই বাস্তবায়িত কিছুই না। বিদেশে যেহেতু আমাদের দেশে জিনিস, আমাদের দেশের গর্ব একটা, বিশেষ করে আমাদের বাঙালির গর্ব, তো সেটাকে তো নিয়ে আসা উচিত ছিল বিশেষ করে সরকারের। সেটাও
তো এখানে যে কফিগুলো আছে, কফি করা আছে, তো সেটা আমরা দেখব। তো এই যে দেখুন, তো এই যে আমরা মিউজিয়ামের ভিতরে ঢুকেছি। এই যে মহাকবি কৃত্তিবাস ওঝার কিন্তু এই ছবি রয়েছে। আসছি আর একটু তথ্য বলতে বলে যে কোনটা কি সেই বিষয়ে। এই যে ওনার হাতের লেখা, আচ্ছা আচ্ছা ওনার হাতের লেখা, এইটা হচ্ছে ওনার হাতের লেখা। আচ্ছা, এটা ওনার হাতে লিখেছেন অরিজিনাল লেখা। এটা অরিজিনাল হাতের লেখা। আচ্ছা আচ্ছা, প্রথমে তো শুনেছিলাম তাল পাতায়, পরে এগুলো কাগজ দিয়ে হয়েছে তারপরে নাকি? না 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 না, তালপাতা এইগুলো হচ্ছে আসল বইটা তো ওখানে চলে গেছে আপনার। আচ্ছা আচ্ছা, ওখান থেকে এই মাইক্রোফিল্মটা কপি করে পাঠিয়েছে ভান সরকার। এই যে এর থেকে 500 এর থেকে ডিজিটাল কপিগুলো বার করা হয়েছে। ও আচ্ছা আচ্ছা, এই হচ্ছে থেকে কপি করে তারপরে এটাই হ্যাঁ করা হয়েছে। হ্যাঁ, দিয়ে এগুলোকে ল্যামিনেট করা হয়েছে, বুঝলেন? আমার মনে হয় এটা কেন্দ্র সরকারও এটা নিয়ে ভাবা উচিত নাকি? আমাদের একটা ভারতবর্ষের যে গৌরব, এটা বাংলার একটা রামায়ণ লেখা, সেটা একটা ফ্রান্সে এখনো যেহেতু পড়ে রয়েছে। তো এখানে 14টা ভাষায় বিভিন্ন দেশের কিন্তু রামায়ণ এখানে লেখা আছে। তো এখানে এগুলো সবগুলো দেখতে হলে এখানে আসতে হবে। এটা হচ্ছে ফুলিয়া, নদিয়ার ফুলিয়ায়। এখানে কিন্তু রামায়ণ লেখা আছে 14টা ভাষায়। উপরে অনেকগুলো পেন্টিং রয়েছে, দেখতে পাচ্ছি যে সেই রামের। এখানে রামায়ণের দ্বিতীয় পার্টটা আছে, ওইদিকে ওই ঘরটা প্রথম পার্টটা আছে। আচ্ছা আচ্ছা, দ্বিতীয় পার্ট। আচ্ছা এই যে সমুদ্র লঙ্ঘন থেকে শুরু হয়েছে, আর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রথম পার্ট ওখানে আছে। আচ্ছা, হনুমান সেই ওখানে আরেকটা part আছে। সমুদ্র পার হয়েছিল সেটার ঠিক এখানে আছে। তো এখানে রয়েছে রামায়ণের সব দৃশ্যগুলো এখানে তোলা রয়েছে। এখানে দ্বিতীয় পার্ট তোলা রয়েছে। তো প্রথম পার্টটা ওইদিকে ঘরে রয়েছে, আমি দেখানোর চেষ্টা করছি। ও এখানে এসে কিন্তু আরেকটা বড় বিষয় দেখতে পারলাম। এখানে ভারতবর্ষের সব থেকে বড় পতাকা এইখানে কিন্তু রয়েছে, দেখুন। এই যে ভারতবর্ষের কিন্তু সব থেকে বড় পতাকা আমরা দেখতে পাচ্ছি এখানে রাখা রয়েছে, দেখুন। কত ফুট? 81 ফুট। 81 ফুট কিন্তু এই পতাকাটার 81 ফুট কিন্তু এই পতাকাটা। কাছে ঘরে এখানে রাখা রয়েছে, কোথায়? নদিয়ার ফুলিয়ায়। আর এই যে দশরথের রাজসভা, আমরা দশরথের রাজসভা, অন্ধমুনির পুত্র বল, রামায়ণের প্রথম দিকে একদম এখানে রয়েছে। রাজসভার থেকে শুরু করা হয়েছে। তো তারপরে এই যে দৃষ্টিযোগ্য অন্ধমুনির পুত্র এই যে বধ হয়েছিলেন, যে অন্ধমুনি যে দশরথ তিনি শিকার করতে গেছিলেন, শিকার করতে গিয়ে অন্ধমুনির পুত্রে তখন বাঁকে করে নিয়ে আসছিলেন। ছবিটা দেখায়, তো বাঁকে করে নিয়ে আসছিলেন তার অন্ধ মা বাবাকে নিয়ে। তখন দশরথ তিনি তীর চালিয়েছিলেন। যখন দশরথ তীর চালিয়েছিলেন এবং সেই মুহূর্তে অন্ধমুনির পুত্র জল ভরছিলেন মা বাবাকে জল খাওয়ানোর উদ্দেশ্যে। আর তখন তিনি ভেবেছিলেন হয়তো কোনো হরিণ টরিণ জল খেতে এসছে। সেই মুহূর্তে তিনি তীর ছুঁড়েছিলেন, অন্ধমুনির ছেলের তখন বুকে এসে লেগেছিল। তখন তাকে কিন্তু অভিশাপ করেছিলেন। এখানে দশরথের কিন্তু মৃত্যু হয়েছিল যখন অন্ধমুনির ছেলে যখন মারা যান, তখন অন্ধমুনি অভিশাপ করেছিলেন যে আমার ছেলেকে যেহেতু এইভাবে মৃত্যুবরণ করেছে, তো আপনাকেও ঠিক মানে ছেলের শোকে আপনারও মৃত্যুবরণ করতে হবে। তো সেই উদ্দেশ্যে কিন্তু দশরথের মৃত্যু হয়। যজ্ঞের ব্যাপারটা ঠিক বুঝতে পারছি না আমি। এই যে হল্লার যে পাথরের মূর্তি ছিলেন, মানে এনার এক মুনির ঘরে কি ছিল একটু বিষয়টা একটু বলো শর্টে। গৌতম মুনির স্ত্রী ছিল অহুল্লা। আচ্ছা, অহুল্লাকে
ভীষণভাবে পছন্দ করত ইন্দ্র, কিন্তু ইন্দ্রের সঙ্গে সে পরিণয় সূত্রে আবদ্ধ না হওয়ার কারণে অহল্যার পিতা গৌতমের সঙ্গে অহল্যার বিয়ে দেয়। কিন্তু ইন্দ্রের অহল্যার প্রতি একটা আকর্ষণ থেকেই যায়, যার জন্য ইন্দ্র অহল্যারকে পাওয়ার জন্য বা ওর পাশে বা কাছে থাকার জন্য ইন্দ্র কী করলো, গৌতম মুনির শিষ্যত্ব গ্রহণ করলো। শিষ্যত্ব গ্রহণ করে যখন কিছুদিন গুরুর পাশেই ছিল, একদিন গুরু যখন সকালবেলা চান করতে গিয়েছে, সেই সময় ইন্দ্র গৌতম মুনির ছদ্মবেশ ধারণ করে অহল্যার সতীত্ব হরণ করে। আর পরে গৌতম মুনি এসে জানতে পারে বা ধ্যানযোগে জানতে পারে যে অহল্যা সতীত্ব ইন্দ্র হরণ করেছে। তখন ইন্দ্রকে অভিশাপ করে যে সহস্র ভোগ যেটা বলা হয়, সেটা পরে অবশ্য ইন্দ্র অনেক উন্নয় বিনয়ে কনভার্টে সহস্র লোচনে পরিণত হয়েছিল। কিন্তু সেই অভিশাপ যেমন ইন্দ্রকেও দিয়েছিল তেমন অহল্যাকে দিয়েছিল। অহল্যাকে পাষাণ হয়ে যাওয়ার জন্য অভিশাপ দিয়েছিল। তখন অহল্যা বলেছে, আমাকে কখন আমি এই পাষাণের থেকে মুক্তি পাবো? তখন গৌতম মুনি বলেছিল যে শ্রী রামচন্দ্র রূপে যখন বিষ্ণু অবতার নেবে, এক বিষ্ণু চতুরাংশে জন্মগ্রহণ করে দশরথের করে, তখন তার পদরেণুতে পদরেণু বা পদছোঁয়াতে তোমার এই সাপ মুক্তি করবে। এইরকম সেই দৃশ্য। এই যে পাথরের মূর্তি থেকে কিন্তু তিনি মানুষ রূপ নিয়েছেন। আর এখানে হরধনু, মানে সীতাকে পাওয়ার জন্য সেই হরধনু আগে হয়েছিল, যে হরধনু অর্থাৎ মিথিলার যে রাজা বা মিথিলার যে অধিপতি জনক, উনি শিবের উপাসক ছিল বা শিব এই ধনু দিয়েছিল, যার জন্য ধনুটার নাম হচ্ছে, মানে শিবের এক নাম হচ্ছে হর, যার জন্য এই ধনুটার নাম হচ্ছে হরধনু। তারপরে দৃশ্য এটা, তারপর শ্রী রামচন্দ্রের সঙ্গে সীতার বিবাহ হয়। এই যে মন্থনায় রামচন্দ্র সেই বনবাসে যাওয়ার আগের মুহূর্ত। এখানে আমার কাহিনী লুকিয়ে রয়েছে। রাজা দশরথ একবার যুদ্ধে গিয়ে ভীষণভাবে আহত হয়েছিল। সে আহত হওয়ার পরে রানী কইকেয়ী রাজা দশরথকে সুস্থ করে তুলেছিল, মানে ভীষণভাবে যত্ন করে ওকে সুস্থ করে তুলেছিল। তখন বলেছিল যে তুমি কী বর চাও? তখন বলছে, এখন নয়, আমার প্রয়োজন মতন চেয়ে নেব। তখন এই মন্ত্রণায় তখন এই সময় সেই বর চায় যে রাম 14 মাসের জন্য বনবাস আর ভরতের। এইটা হচ্ছে সেই দৃশ্যটা, তাই তো? যখন চলে যাওয়ার মুহূর্ত বলা হয়, বিদায়ের সময়, তার কারণে বিদায় যখন দেয় তখন এই যে মূর্ছিত হয়ে পড়ে, রামচন্দ্রের পিতা মূর্ছিত হয়ে পড়ে। আর এদিকে বনবাসে তখন দিন কাটছে রাম, সীতা এবং লক্ষ্মণের। আর দিকে রামচন্দ্রের পদকা নিয়ে এসে তিনি সিংহাসনে বসেন, কিন্তু নিজের সিংহাসনে না বসে রামচন্দ্র পদকাকে সিংহাসনে বসান। আর এই আচ্ছা, সেই কুল খেয়ে রেখেছিলেন। তো এইখানে যে দেখুন, ইনি কুল খেয়ে, মানে যেটা ভালো লাগতো, পছন্দের জিনিস যেটা ভালো লাগতো সেটা নিজে চেক করে দেখতো, যেটা খুব মিষ্টি হতো নিজে না খেয়ে সেটা রামচন্দ্রের জন্য রেখে দিয়েছিল। আমরা সবাই ভক্ত অনেককে এটো এই ভগবানের কাছে এই করা যাবে না, ওই করা যাবে না, কিন্তু আসল ভালোবাসাটা সেটা নয়। এখানে বাৎসল্য ভক্ত আর ভগবানের মধ্যে বাৎসল্য যে প্রেম, সেই প্রেমটাকে এখানে দেখানো হয়েছে। বাৎসল্য প্রেমে মানুষ কি না করে, বাচ্চাকে যে শ্রীকৃষ্ণকে মারছে, শ্রীকৃষ্ণকে গাছে বাঁচছে, এটা একটা বাৎসল্য প্রেম। এখানেও মানে ত্রেতায় মানে রামচন্দ্র যে অবতার বা বিষ্ণুর যে অবতার, সেখানে এখানে বাৎসল্য প্রেম দেখানো হয়েছে সবরের মাধ্যমে, যে বাৎসল্য প্রেম ভক্ত আর ভগবানের মধ্যে বাৎসল্যের যে এক অরূপ উদাহরণ, সেটা হচ্ছে সবরী। এই যে দেখুন, রামচন্দ্রর প্রতীক্ষায় বসে আছেন, যে জানতেন যে এই পথ দিয়ে একদিন রামচন্দ্র যাবেন, তার জন্য ভালো ভালো খাবারগুলোকে তিনি যত্ন করে রেখে দিতেন। এটা হচ্ছে সেই শুভ নাকার, সেই নাকার দৃশ্য।
এই যে লক্ষ্মণ নাক কেটে দিয়েছিলেন সেই দৃশ্য। আর যে সেই হরিণ শিকার অর্থাৎ বধ করেন, যেটা আর কি সোনার হরিণ। শোনা যায় এটা কি সত্যি সোনার হরিণ ছিল? সেই স্বর্ণমৃগ এই হরণ করতে যায়, তখনই কিন্তু রাবণের এটা চাল ছিল আর কি। তো স্বর্ণমৃগকে লক্ষ্মণ তখন বলে যে মৃগটাকে হরণ করতে হবে। লক্ষ্মণ তখন মৃগটাকে হরণ করতে যায় আর কি, আর শিকার করতে গিয়ে এরকম গণ্ডি কেটে রাখে যাতে সীতা যাতে ওখান থেকে না বেরায়। কিন্তু এই যে তখন রাবণ ভিক্ষুক বেশে আসেন সীতার কাছে। তো কিন্তু সেই গণ্ডি পার হয়ে রাবণকে তিনি এই যে সাহায্য দিতে আসেন, তারপরে কিন্তু হরণ করেন। এই যে সেই হরণের দৃশ্য। আর জটায়ু তখন রক্ষা করার চেষ্টা করে, তখন জটায়ুর ডানা কেটে দেওয়া হয়। আর জটায়ু তখন যখন লক্ষ্মণ এবং রাম আসেন, তো তাদের কাছে সেই বিষয়গুলো। জটায়ু ছিল রামচন্দ্রের পিতা দশরথের বন্ধু। জটায়ু ছিল দশরথের বন্ধু, মানে রামচন্দ্রের পিতার বন্ধু, যার জন্য সেই অর্থে বৌমাকে যখন হরণ করে নিয়ে যাচ্ছে, সেই যে ভারতীয় সংস্কৃতি বা ভারতীয় যে রয়েছে, সেই শ্বশুরমশাই হয়ে বৌমার সম্মান রক্ষার্থে রাবণের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল এবং যুদ্ধে লড়াই করে আহত হয়ে বা নিহত হয়ে মারা যান। এই হচ্ছে সেই পরম্পরা। এখানে সেই শ্বশুর এবং পুত্রবধূর যে এক অলিখিত এবং যে অবৈধ সম্পর্ক, পিতা পুত্রের মধ্যে যেমন সম্পর্ক, শ্বশুর এবং পুত্রবধূর মধ্যে সেই একই রকম একটা সম্পর্ক এখানে তুলে ধরেছে বাল্মীকি রামায়ণের মধ্যে। সেখানে মৃদুল বন্দ্যোপাধ্যায়ের আঁকা ছবি, শিল্পীর যদিও সালটা দেওয়া নেই, কিন্তু এখানে 76 সাল দেওয়া আছে। মৃদুল বন্দ্যোপাধ্যায় বালিবধ বলতে সেই পিছন থেকে যেই বধ করেছিল সেই ব্যাপারটা। বালিবধ, সুগ্রীবার বালি একে অপরের সঙ্গে যখন লড়াই করছে, তখন এর মধ্যেও একটা কাহিনী লুকিয়েছে, অনেকে হয়তো সেই কাহিনী জানে না। হ্যাঁ, যে পিছন দিকে কেন বধ করলো, সে একজন ভগবান হয়ে কেন পিছন দিকে বধ করলো। কারণ একটা মানে দেবতাদের একটা যজ্ঞ ছিল বা অনুষ্ঠান হচ্ছিল, সেখানে অস্ত্র নিয়ে যাওয়ার মানে বারণ করা ছিল বা নিষেধ ছিল যে সেইখানে অস্ত্র কেউ নিয়ে যাবে না। কিন্তু দেবরাজ ইন্দ্র উনি বগল দেওয়া করে বগলের নিচে অস্ত্র লুকিয়ে নিয়ে যায়। তখন সেখানে থেকে উনি অভিশপ্ত হয়, ইন্দ্রই মানে বালি হয়ে জন্মগ্রহণ করে। আর সেটাই যে তুমি যেমন বাণ বা অস্ত্র চুরি করে তোমার সে সঙ্গে করে নিয়েছে, তুমি এই চোরা বাণেই পরবর্তী জন্মে মৃত্যু ঘটবে। এখানে সেই সুগ্রীব মানে ইন্দ্র বালি হয়ে জন্মগ্রহণ করছে, আর সুগ্রীব দুই ভাই লড়াই ছিল, তখন সেই চোরা বাণ থেকে রাম তীর ছুঁড়েছিলেন। হনুমান যেখান থেকে আর কি লঙ্কায় যাচ্ছিলেন, তো সেখান থেকে রয়েছে দেখুন, এটা হনুমানজি তখন যেই পার হয়েছিলেন সমুদ্র, তো সেটা। আর এখানে যেখানে সে দেখা করেছিলেন যে মা সীতা, যে হচ্ছে গরিব বনে ছিলেন, সেইটা কিন্তু এখানে রয়েছে। হনুমান যে লঙ্কা জ্বালিয়ে দিয়েছিলেন, সেখানে সেই দৃশ্যটা এখানে তোলা রয়েছে দেখুন। আর এখানে একটা বিষয় রয়েছে, শ্রীরাম সমুদ্রের সামনে সমুদ্রে এসে মন্থনের সময় না, এটা যে মায়ের কাছে বারবার তিনি প্রার্থনা করছিলেন, তো তখন কিন্তু শুনছিলেন না। তারপরে তিনি তীর ধরেছিলেন, তারপরে দেখা দিয়েছিলেন। তারপরেই প্রকট হয়েছিলেন। এই যে দেখতে পাচ্ছেন যে দেবী প্রকট হয়েছে এখানে। হ্যাঁ, যেটাই যে সাগর বন্ধনের ইয়ে রয়েছে, সেতু তৈরি করছিল, যেটা যে লঙ্কা এবং যে ভারতবর্ষ এবং লঙ্কার মধ্যে যেই দূরত্বটাকে যে ইয়েটা ছিল, সেখানে যে সেতু বাঁধা হয়েছিল, সেটা কিন্তু এখানে দেখানো হয়েছে। রামায়ণ মহাভারত
এটা সেই লক্ষণকে যে বান মারা হয়েছিল সেটা। সীতার অগ্নি পরীক্ষা, শ্রীরামচন্দ্রের রাজ্যাভিষেক, হনুমানের এই যে বংশধারণ। এখানে রয়েছে রামচন্দ্র যে আমাদের এখানে যে দুর্গা পুজো করেছিলেন, অকাল বোধন যে দুর্গা পুজো, সেই বিষয়টা। রাবণকে বধ করার জন্য তিনি মা দুর্গার পুজো করেছিলেন, সেইটা কিন্তু। এটা মেঘনাদ বধের একটা দৃশ্য, বুটটা খুলে আছে। এই যে এখানে শক্তিশাল বান মানে মারা হয়েছিল লক্ষণকে, তারপর হনুমান সেই অশ্ববাটিকা বন নিয়ে হাতে করে যে পাহাড় নিয়েছিল, কি নাম ছিল ওটা? ওটা এখানে আছে নাকি দেখানো হয়নি ওটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপর সেই হাতে করে পাহাড় তুলে নিয়ে এসেছিলেন। তার আগের দৃশ্য যে সেই ওটা প্রথম পার্টে না, হ্যাঁ হ্যাঁ। আর এখানে কুম্ভকর্ণ ঘুমিয়ে আছে, সেই দৃশ্য দেখুন। সবাই জাগানোর চেষ্টা করছে যে কুম্ভকর্ণ 6 মাস ঘুমিয়ে থাকতেন, আর 6 মাসে কিছুদিন হয়তো জাগতো, আমি ঠিক এটা বলতে পারছি না, কিন্তু 6 মাস তিনি ঘুমিয়ে থাকতেন। সেই ঘুম ভাঙানোর দৃশ্য। তো তাকে জাগানো হতো না, ঘুম ভাঙিয়েছিলেন জোর করে, তখন কিন্তু কুম্ভকর্ণ বলেছিলেন যে এটার ফল কিন্তু ঠিক হবে না, তো তা সত্ত্বেও তাকে জাগানো হয়েছিল। তারপরে কিন্তু তিনি মারা যান। আর এখানে এই যে রাবণ বধ, রাবণকে যে বধ করেছিলেন সেখানের দৃশ্য। আর তারপরে হচ্ছে অগ্নি পরীক্ষা, মানে মা সীতা যখন লঙ্কায় ছিলেন, তো সেখানে থাকার পরে যখন ভারতবর্ষে যখন আবার ফিরে আসেন, তো তারপরে কিন্তু মানুষের নানান রকমের কথার জন্য কিন্তু মানে ভগবানকেও ছাড়েনি আর কি, আমাদের মানুষ এইরকম, যে তাকেও কিন্তু অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল, যে সে কি সতী আছে নাকি, এই কারণে কিন্তু তাকে অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। সেই দৃশ্য এখানে দেখানো হয়েছে দেখুন। এটা রাম তারপরে রাজা হয়, সেটাই রাজ্য অভিষেক হচ্ছে, সেই দৃশ্য এখানে আঁকানো হয়েছে দেখো। আচ্ছা আচ্ছা আচ্ছা, হনুমান ভুগছে, যে রাম সীতাকে দেখিয়েছিলেন ভুগছিলেন। আচ্ছা আচ্ছা, যে লবকুশ, মানে ভগবানরা জন্ম নিয়েও তাদের কত রকমের কষ্ট ছিল, হ্যাঁ, যে ভগবানের স্ত্রী হয়েছে বনবাসে একবার না দুবার কিন্তু যেতে হলো, দুবার করে যেতে হয়েছে। এবং ভগবানের পুত্র, সে কিন্তু তাদেরও জীবন কেটেছে বনবাসে। যে আমরা কত নিজেদের ইয়ে করি, যে আমরা এত কষ্টে আছি, যে তারা রাজা হয়েও তাদের কত কষ্ট ভোগ করতে হয়েছে। রামচন্দ্রের ঘোড়া অশ্বমের লবকুশ আটকে ছিল। আচ্ছা আচ্ছা, যে সেই লবকুশ ঘোড়াকে আটকে ছিল, সেই দৃশ্য। আচ্ছা, দেখুন শেষমেশ পাতাল প্রবেশ, মানে মা সীতা হয়েও তাকে পাতালে প্রবেশ করতে হয়েছে। মানে তারপরেও যখন তিনি আবার সেই দ্বিতীয়বার যেই বনে গেছিলেন, মানে বনবাসে, তারপরে যখন এসেছিলেন তাকে আবার অগ্নি পরীক্ষা দিতে হয়েছিল। তো তখন কিন্তু যে পাতালে কিন্তু সে নিয়ে আবার সেই মুহূর্তে কিন্তু তখন পাতাল প্রবেশ করতে হয়। মানে বিষয়টা একটু গল্পটা অনেক আছে, সেই ব্যাপারটা আমি পুরোটা বলতে পারছি না। তো আমরা এখন আছি এখানে লাইব্রেরি সারা রয়েছে, তো এই লাইব্রেরি রয়েছে এখানে অনেক রকম কিন্তু বইগুলো রাখা রয়েছে। এটা হচ্ছে এখানে লাইব্রেরি। এই তো এটা একটা আমার সম্পাদিত বই, আর একটা বই বেরিয়েছে মনের মানুষ বলে একটা কবিতার বই, আর একটা বেরিয়েছে কবিতায় লালন চর্চা বেরোচ্ছে। তো এর পাশেই রয়েছে কিন্তু কি যেন নাম বলে, হরিদাস। তো পাশেই রয়েছে ভক্ত হরিদাসের
এখানে একটা আশ্রম, যেখানে হরিদাস এখানে থাকতেন। মানে চাবুকের ঘায়ে ভক্ত হরিদাসকে, মানে তিনি হরিনাম জপ করতেন, এই কারণে তাকে চাবুকের ঘা মেরে তাকে আধমারা করে কিন্তু গঙ্গায় ফেলে দেওয়া হয়েছিল, মানে মৃত বলে আর কি ফেলে দেওয়া হয়েছিল। তখন ভাসতে ভাসতে এখানে আসেন, এখানে এসেই কিন্তু নিমাই চৈতন্য কি এখানে পেয়েছিলেন নাকি? হয়তো যাই হোক আর কি, নিমাই চৈতন্যর নাম তিনি হয়তো এখানে হয়তো থাকতে বলেছেন, সেরকম কিছু একটা হবে আর কি। এটার পুরো বিষয়টা আমি জানি না। তো এইখানে এসেই কিন্তু তিনি সেই ভাসতে ভাসতে এখানেই এই যে আশ্রম রয়েছে এখানে কিন্তু তিনি থাকতেন। তো এই যে আমরা আশ্রমের মধ্যে এসেছি, এই যে দেখতে পাচ্ছেন সেই ভক্ত হরিদাসকে তিনি এই যে নিয়ে কীর্তন করছেন, নিমাই চৈতন্য মহাপ্রভু। এই যে এইখানে কিন্তু আশ্রম রয়েছে। তো বন্ধুরা, এখানে এখনো পর্যন্ত যারা যাননি তো অবশ্যই একবার এখান থেকে ঘুরে আসবেন। এটি নদিয়ার ফুলিয়ায় অবস্থিত। তো আজকের ব্লগটি আমরা এখানে সমাপ্ত করছি। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন। জয় শ্রীরাম, হর হর মহাদেব।